হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে টুম্বার সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। তো আর কথা না বাড়িয়ে চলুন টুম্বারের এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতেই আমাদের ভিএফএক্স এর মাধ্যমে হাসতারের ব্যাপারে জানানো হয়। মূর্তির দেবী, যে কিনা অনন্ত সোনা এবং ফসলের দেবী, আর এই পৃথিবী তার গর্ভ। এই মূর্তির দেবী 16 কোটি দেবী দেবতাকে তার গর্ভ থেকে জন্ম দেন, কিন্তু দেবী তার প্রথম সন্তান হাসতারকে সব থেকে বেশি ভালোবাসতেন। অন্যদিকে হাসতার দেবীর সব সোনা এবং ফসল নিয়ে নিতে চাচ্ছিল। হাসতার তার ইচ্ছে মতো সোনা তো তুলে নিয়েছিল, কিন্তু যখন সে ফসলের দিকে হাত বাড়ায় তখন অন্যান্য দেবী দেবতারা তার উপরে হামলা করে। এই হামলার ফলে হাসতার টুকরো টুকরো হয়ে যায়, আর হাসতার মারা যাওয়ার আগে মূর্তির দেবী মানে তার মা তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাকে বাঁচানোর শর্ত এটা ছিল যে আজকের পর থেকে হাসতারকে কেউ কোনোভাবেই পূজা করতে পারবে না। অনেক যুগ পার হয়ে যায় আর হাসতার দেবীর গর্ভের মধ্যে ঘুমিয়ে থাকে। কিন্তু টুম্বার গ্রামের পূর্বপুরুষেরা হাসতারের মন্দির বানিয়ে ফেলে, আর তখন থেকে এখন পর্যন্ত দেবী দেবতার ক্রোধ বৃষ্টি হয়ে টুম্বার গ্রামে ঝরতে থাকে। কিন্তু হাসতারের যে অভিশাপ সেটা আমাদের জন্য একটা অনেক বড় আশীর্বাদ, আর এটা কিভাবে সেটা ভিডিওতে আপনারা সামনে জানতে পারবেন। বন্ধুরা, এই ইন্টেন্স ইন্ট্রোর পরে সিনেমাটা শুরু হয়, আর সিনেমাটা আমরা 3টা চ্যাপ্টারে বিভক্ত দেখতে পাই। প্রথম চ্যাপ্টারের সময়কাল 1918, আর এখানে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, যার একজনের নাম বিনায়ক এবং অন্যজনের নাম সাদাশিব। আর এই দুই বাচ্চার মা সরকার নামের একজন লোকের বাসায় কাজ করত। সরকার একজন ল্যান্ডলর্ড বা জমিদার টাইপের মানুষ ছিল, যে কিনা অনেক বৃদ্ধ। আর বিনায়কের মা তার বাসায় সোনার মুদ্রার লোভে কাজ করত। অন্য একটা সিনে আমরা এটাও দেখি যে বিনায়কের বাসায় তার দাদিকে বেঁধে রাখা হয়েছে, আর তাকে দেখে এটা মনে হচ্ছিল যে সে কয়েকশো বছর ধরে জীবিত আছে। কাহিনীতে সামনে আমরা জানতে পারি যে সরকার মারা গেছে, যার জন্য এই পরিবার টুম্বার ছেড়ে পুনেতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। কিন্তু বিনায়কের ধারণা সরকার মারা যাওয়ার পরে তার যে ওয়াডা বা মহল আছে সেটা এখন বিনায়কদের হবে, আর সেই মহলের ভেতরে লুকানো সব খাজানা খুঁজে বের করবে। কিন্তু বিনায়কের মা বলে সরকার সারা জীবন ধরে সেই খাজানা খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না, হুইচ মিন্স খাজানা আসলে নেই। এই কথা শুনে বিনায়ক বলে খাজানা সত্যি আছে, আর এই খাজানার ব্যাপারে বুড়ি বা তার দাদি অবশ্যই কিছু জানে। সেদিনই আমরা বিনায়কের ভাই সাদাশিবকে দেখি, যে কিনা অনেক উঁচু একটা গাছের ডাল থেকে পড়ে যায় এবং মাথায় খুব ভয়াবহভাবে আঘাত পায়। সাদাশিবের মা তাকে নিয়ে পাশের গ্রামে যে বৌদ্ধ আছে তার কাছে যায়, আর বিনায়ককে বলে যাতে সে তার দাদিকে খেতে দেয়। যদি তার দাদি কোনো আনইউজুয়াল ব্যবহার করে তাহলে সোজা দাদি বা না হাসতারা জায়গা বলে ঘুমিয়ে দিতে পারবে। অন্য সিনে আমরা দেখি যখন বিনায়ক তার দাদিকে খেতে দিতে যায় তখন তার দাদি তাকে খাজানার ব্যাপারে বলে, তার দিকে আকর্ষিত করে। আর এই সময় বিনায়ক ভুলে গিয়েছিল যে তার দাদিকে ঘুমিয়ে দেওয়ার জন্য তাকে কি বলতে হবে। আর এই সময় আমরা ভিউয়াররা দেখি যে তার দাদি বিনায়কের পায়ে একটা শিকল বেঁধে তার ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দাদিকে খুবই ভয়াবহ দেখাচ্ছিল, যেন তার উপরে কোনো একটা অভিশাপ আছে, আর দাদি বিনায়ককে খেয়ে ফেলতে চাচ্ছিল। কিন্তু বিনায়ক কোনো রকম ভাবে বেঁচে যায়, আর লাস্ট মোমেন্টে তার দাদিকে ঘুমিয়ে দেওয়ার জন্য সেই কথাগুলো মনে পড়ে যায়। বিনায়ক জোরে চিৎকার করে বলে সোজা দাদি বা না হাসতারা জায়গা। এটা বলার সাথে সাথে বিনায়কের দাদি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি বিনায়কের ভাই সাদাশিব মারা যায়, আর এজন্য বিনায়কের মা অনেক কষ্ট পায়। পরের সিনে আমরা দেখি বিনায়কের মা এবং বিনায়ক তার ভাই সাদাশিবকে মুখাগ্নি করে টুম্বার ছেড়ে চিরদিনের জন্য পুনেতে চলে যায়। আমরা এখানে আবারও বিনায়ককে খাজানার ব্যাপারে কথা বলতে শুনি, আর এতে তার মা অনেক রেগে যায়। এখানে সে বিনায়কের কাছ থেকে একটা ওয়াদা নেয় যে বিনায়ক আর কখনোই টুম্বার ফিরে আসবে না। এরই মাধ্যমে চ্যাপ্টার 1 শেষ হয়ে যায়। এই চ্যাপ্টারে ফোকাস করার মতো ব্যাপার এটা ছিল যে টুম্বারে সবসময় বৃষ্টি হতে থাকে এবং বিনায়কের পুরো পরিবার অনেক বেশি লোভী। বিনায়কের মা সোনার মুদ্রার লোভে সরকারকে সেক্সুয়াল প্লেজার দিত, কিন্তু যখন তার ছেলে মারা যায় তখন সে তার ভুল বুঝতে পারে, গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে লোভের দিক থেকে বিনায়ক তার মায়ের থেকে এক কদম দাঁড়িয়েছিল। সে শুধু একটা সোনার মুদ্রা না, বরং পুরো সোনার খাজানাটাই চাচ্ছিল। এরপরে শুরু হয় চ্যাপ্টার 2। এখানে 1918 থেকে 15 বছর পরের ঘটনা দেখানো হয়। বিনায়ক রাও এখন বলিষ্ঠ তরুণ এবং সে টুম্বারে ফিরে আসে। এখানে আমরা ভিউয়াররা জানতে পারি যে বিনায়কের মা মারা গেছে। যখন তার মাই নেই তাহলে তার ওয়াদারও অস্তিত্ব নেই। বিনায়ক তার পুরাতন বাসায় ফিরে যায়, আর সেখানে সে অনেকগুলো গাছগাছালি দেখতে পায়। এইসব গাছগাছালির ভেতরে বিনায়ক একটা মানুষের হার্ট দেখতে পায়, যেটা কিনা এখনো বিট করছিল। আর এই হার্টটা বিনায়কের দাদি, যে কিনা এখনো জীবিত আছে। তার পেট থেকে একটা বিশাল বড় গাছ বেরিয়ে আসে। বিনায়ক তার দাদির কাছে আবারও খাজানার ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমের দিকে তো তার দাদি তাকে লোভী বলে বিনায়ককে কোনো কিছুই বলতে চায় না, কিন্তু সে সময় বিনায়ক বারবার দাদিকে এটা বলে কনভিন্স করার চেষ্টা করে যে
যদি তারা খাজানার দাবি না করে তাহলে অন্য কেউ সেই খাজানাগুলো দখল করে নেবে। দাদি বলে যে সে হাসতারের অভিশাপের জন্য অমর হয়ে গেছে, যদি বিনায়ক তাকে জ্বালিয়ে মুক্তি দেয় তাহলে সে খাজানার ব্যাপারে জানাবে। আর ঠিক এমনটাই হয় এবং পরের সিনে আমরা বিনায়ককে তার দাদিকে পুড়িয়ে দিতে দেখি। এরপরে বিনায়ক অনেকদিন ধরে মহলের ভেতরে খাজানা খুঁজতে থাকে আর হয়তো সে খাজানা খুঁজেও পায়। এরপরে আমরা বিনায়ককে পুনেতে ফিরে আসতে দেখি। অনেকদিন টুম্বারে থাকার জন্য তার দাড়ি এবং চুল অনেক বড় বড় হয়ে গেছে। বিনায়ক যতদিন বাইরে ছিল ততদিন তার বউ আটা ভাঙানোর কাজ করছিল। আর কিছুদিন পরে বিনায়ককে আমরা প্রপার লুকে দেখি। রেডি হয়ে বিনায়ক তার মুনিমের কাছে যায়, যেখানে সে তার পুরাতন অনেক দেনা মেটানোর কথা জানায়। বিনায়কের মোট দেনা ছিল 36 রুপি আর সে তার এই দেনা মেটানোর জন্য মুনিমকে একটা সোনার মুদ্রা দেয় যার মূল্য বাজারে 100 রুপি। আর বিনায়ক মুনিমকে আরো 3টা মুদ্রা দেওয়ার কথা বলে। এই কথা শুনে মুনিম ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো বিনায়ক কাউকে খুন করে মুদ্রাগুলো লুটে এনেছে, কিন্তু বিনায়ক তাকে জানায় যে এগুলো তার পূর্বপুরুষের খাজানা। এরপরে আমরা বিনায়ককে বারবার টুম্বারে যেতে দেখি এবং প্রতিবার সে সোনার মুদ্রা নিয়ে আসে, যার জন্য সে কিছুদিনের মাঝে অনেক বড় লোক হয়ে যায়। সে নিজের জন্য একটা বাইক কিনে নেয় আর এখন সে তার মুনিমকেই ধার দেওয়া শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে মুনিমের পরিচয় একটা ব্রিটিশ অফিসারের সাথে ছিল। সেই অফিসারের 1 মাসের মধ্যে বদলি হওয়ার কথা চলছিল। যাওয়ার আগে সেই অফিসার মুনিমের কাছে কিছু জমি বিক্রি করার প্রস্তাব রাখে আর সেই জমি কেনার জন্য মুনিমের অনেক টাকা দরকার। টাকার জন্য সে বিনায়ককে এই সোনার ব্যবসায় পার্টনার বানানোর কথা বলে, কিন্তু বিনায়ক এই পার্টনারশিপে খুব বেশি ইন্টারেস্ট দেখায় না। এটাতে মুনিম হতাশ হয়ে যায় এবং সে চিন্তা করে যে সে নিজেই টুম্বার যাবে এবং সোনার মুদ্রা খুঁজবে। বিনায়ককে 2 দিন পুনেতে আটকানোর জন্য মুনিম তার কাছে একটা বিধবা মহিলা বিক্রি করে দেয়, যাতে করে বিনায়ক সেই মহিলার সাথে সম্পর্ক তৈরি করে। আর মুনিম যা ভেবেছিল ঠিক তাই হয়। বিনায়ক আর সেই মহিলার মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই বিধবা মহিলা বিনায়কের থেকে 100 রুপি নিয়ে তাকে এটা জানায় যে মুনিম তাকে 50 রুপি দিয়েছিল যাতে করে সে বিনায়ককে পুনেতে আটকে রাখতে পারে আর মুনিম নিজে টুম্বারে গিয়ে সোনার মুদ্রা নিয়ে আসতে পারে। এই কথা জানার সাথে সাথে বিনায়ক দ্রুত টুম্বারে যায় আর সে সেখানে মুনিমকে দেখে। বিনায়ক ইচ্ছা করে মুনিমকে দেখিয়ে দেখিয়ে সে সেই মহল বা ওয়াটার কুয়ার ভেতরে নামে আর কিছু ঘন্টা পরে সে সেই কুয়ার ভেতর থেকে কয়েকটা সোনার মুদ্রা নিয়ে বাইরে আসে। বিনায়ক কুয়া থেকে দূরে যেতেই মুনিম সেই কুয়ার ভেতরে নামে আর সেখানে সে একটা অনেক বড় ট্রাঙ্ক শেপের দরজা দেখে, যার উপরে পূর্তির দেবীর ইনগ্রেভেন্স করা ছিল। মুনিম সেই দরজাটা খুলে কুয়ার আরো ভেতরে যেতে থাকে আর এখানে আমরা হয়তো পূর্তির দেবীর গর্ভ দেখতে পাই, কেননা এই জায়গার দেয়াল একেবারেই টকটকে লাল ছিল আর সেই দেয়ালগুলো খুব অদ্ভুত ভাবে নড়াচড়া করছিল। মুনিম এখানে বিনায়কের রাখা টিফিন বক্সটা দেখতে পায় এবং এই টিফিন বক্সটার ভেতরে একটা আটা দিয়ে বানানো পুতুল ছিল। টিফিন বক্সটা খোলার সাথে সাথে আমরা ভিউয়ার্সরা একটা অজানা আকৃতিকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখি। কিছু সময় পরে সেই আকৃতি মুনিমকে তুলে নিয়ে যায়। এর কিছু সময় পরে আমরা বিনায়ককে আবারও ফিরে আসতে দেখি এবং সে তার সাথে আরেকটা আটার বানানো পুতুল নিয়ে এসেছে। বিনায়ক চিৎকার করে হাসতারকে ডাকে এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমরা হাসতারকে দেখতে পাই। নাও আই নো এখানে আপনারা একটু কনফিউজড যে আসলে হচ্ছেটা কি। টেনশন নেই, আমি আপনাদের ইন ডিটেলস বলবো যে বিনায়ক কিভাবে সোনার মুদ্রা বের করে নিয়ে যাচ্ছিল। আসলে হাসতারের উপরে একটা অভিশাপ ছিল আর এই অভিশাপের জন্য সে আসলে ফসল বা যে কোনো খাবারের উপকরণকে হাতও লাগাতে পারবে না। আর বিনায়ক যখন দেবীর গর্ভের ভেতরে যেত তখন তার চারদিকে সে একটা আটা দিয়ে বৃত্ত বানাতো। এরপরে সে হাসতারকে ডেকে তার বানানো আটার পুতুলটা খেতে দিত। আর হাসতার এখানে আটার সেই বানানো পুতুলটি এজন্য নিতে পারছিল বা খেতে পারছিল কারণ সেটা সে ছিনিয়ে নিচ্ছিল না বা চুরি করছিল না, এটা তাকে কোনো মানুষ নিজে থেকেই খেতে দিচ্ছিল। যতক্ষণে হাসতারে আটার বানানো পুতুলটি খেতে থাকে ততক্ষণে বিনায়ক দৌড়ে গিয়ে হাসতারের কোমরে বেঁধে রাখা থলেটা খুলে দেয়, যেখান থেকে অনেক সোনার মুদ্রা মাটিতে পড়ে যায়। এর মাঝে বিনায়ক যত দ্রুত সম্ভব সেখান থেকে যতগুলো পারা যায় সোনার মুদ্রা কালেক্ট করে নিয়ে রশি দিয়ে ঝুলে ঝুলে কুয়ার বাইরে চলে আসে। কেননা যদি হাসতার কোনোভাবে আটার সেই পুতুলটি খেয়ে শেষ করে ফেলে এবং বিনায়ককে ছুঁয়ে দেয় তাহলে বিনায়কও অমর হয়ে যাবে। কিন্তু এই অমরত্ব তার জন্য আশীর্বাদ না, বরং তার দাদির মতো অভিশাপে পরিণত হবে। আসলে বিনায়কের দাদি বিনায়কের আগে হাসতারের খাজানা চুরি করত আর এরকমই কোনো এক সময় চুরি করতে গিয়ে হাসতার তাকে ছুঁয়ে দেয়, যে জন্য সে অমর হয়ে যায়। যাই হোক, এখন তো হাসতার মুনিমকে ছুঁয়ে দিয়েছে আর সেজন্য মুনিম চিরদিনের জন্য দেবীর গর্ভের মধ্যে আটকা পড়ে গেছে। তাই এখান থেকে পালানোর আগে বিনায়ক মুনিমের শরীরে আগুন লাগিয়ে দেয় যাতে করে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। এজ অলওয়েজ হাসতার বিনায়ককে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না, কেননা সঠিক সময় বিনায়ক এর ভেতর থেকে বাইরে বের হয়ে আসে আর সময় থাকতে থাকতে কুয়ার দরজাটা বন্ধ করে দেয়। আর এখানেই শেষ হয় চ্যাপ্টার 2 এবং এখান থেকে আমরা হাসতারের থেকে সোনা চুরি করার টেকনিকটা জানতে পারি। চ্যাপ্টার 3 এর কাহিনী শুরু হয় 14 বছর পর, যখন কিনা ভারত বা ইন্ডিয়া আজাদ হয়ে গেছে। এখানে আমরা ভিউয়াররা দেখি যে বিনায়কের ধন সম্পদ দিন প্রতিদিন বেড়েই চলেছে।
বিনায়কের 3 জন সন্তান আছে, যার মাঝে 2 জন মেয়ে এবং 1 জন ছেলে। আর এখানে আমরা জানতে পারি যে বিনায়কের ছেলের একটা পা খড়। বিনায়কের এখন অনেক বয়স হয়ে গেছে, আর এখন সে আগের মতো এত কর্মক্ষম নেই, যার কারণে সে এখন কুয়া থেকে সোনা বের করতে পারছে না। বিনায়ক তার ছেলেকে রশি বাওয়ার ট্রেনিং তার বাসাতেই দিচ্ছিল, কিন্তু একটা পা খরা হওয়ার কারণে তার ছেলে খুব দ্রুত করতে পারছিল না। তারপরেও বিনায়ক তার ছেলেকে নিয়ে একদিন টুম্বারে আসে, যাতে করে সে তাকে রিয়েল সিনারিও দেখিয়ে ট্রেন করতে পারে। বিনায়ক তার ছেলেকে আটা দিয়ে পুতুল বানানো শেখায় এবং সে তার ছেলেকে এটাও বলে যে এই পুতুলের মধ্যে পাথর মিশিয়ে দেওয়া জরুরি, কেননা হাসতার পাথরও খেয়ে ফেলে। এন্ড অবভিয়াসলি পাথর খেতে হাসতারের একটু বেশি সময় লাগবে, যার জন্য তারা সোনার মুদ্রা চুরি করতে এক্সট্রা কিছু টাইম পেয়ে যাবে। যেহেতু এটা একটা ট্রেনিং এর জন্য ছিল, তাই বিনায়ক তার ছেলেকে সেই আটার পুতুলটা বাইরে ফেলে দিতে বলে, যাতে করে হাসতার না আসতে পারে। এখানে বিনায়ক শুধু তার ছেলেকে ভেতরে নিয়ে গিয়ে দেবীর গর্ভই দেখিয়ে আনতে চেয়েছিল, কিন্তু বিনায়কের ছেলে পাকনামি করে আটা দিয়ে বানানো পুতুলটা দেবীর গর্ভে নিয়ে আসে। আমরা দেখি যে এখানে হাসতার চলে আসে। বিনায়ক কোন রকম ভাবে তার ছেলেকে বাঁচিয়ে নেয়, আর সে আটার বানানো পুতুলটা হাসতারের দিকে ছুড়ে দেয়। হাসতার সেই আটার পুতুলটা খাওয়া শুরু করে এবং বিনায়কের ছেলে হাসতারের থলে থেকে কিছু সোনার মুদ্রা বের করে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এই 2 বাবা ছেলে যেন তেন করে এখান থেকে পালিয়ে বাঁচে। এখান থেকে বের হয়েই বিনায়ক তার ছেলেকে আটার পুতুলটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য অনেক মারে। বিনায়কের মতে এটা অনেক রিস্কি ছিল, যা আসলেই সত্যি, কিন্তু বিনায়কের ছেলে এই জন্য খুশি ছিল যে সে হাসতারের থেকে সোনার মুদ্রা চুরি করতে সক্ষম হয়েছে। এখানে আমরা ভিউয়াররা দেখি যে বিনায়কের ছেলে আসলে বিনায়কের থেকেও বেশি লোভী। পরের সিনে আমরা দেখি বাবা ছেলে পুনেতে ফিরে আসে। বিনায়কের ছেলে তার প্রথম ইনকামে বেশ খুশি এবং সেই টাকাগুলো খরচ করতে চাচ্ছিল। অন্যদিকে আমাদের দেখানো হয়েছে টুম্বারের ওয়াডা বা মহলটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ডোনেট করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে 1 সপ্তাহ পরে বিনায়ক সেই ওয়াডার ভেতরে যেতে পারবে না, কেননা বাইরে থেকে সরকার এটা লক করে দিবে। এই কথা শুনে বিনায়ক যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে, আর সে বুঝতে পারে না এরপরে সে কি করবে। এই সময় বিনায়কের ছেলে তাকে একটা ভয়াবহ আইডিয়া দেয়। সে বলে যে তারা দুজনে মিলে হাসতারের যে সোনার থলেটা আছে সেটাই চুরি করে নেবে। আর আমরা তো সবাই জানি সেই থলের ভেতরে অগণিত সোনার মুদ্রা আছে। এই থলেটা চুরি করার জন্য একটু বেশি সময় লাগবে, আর এই সময়ের জন্য তারা অনেকগুলো আটা দিয়ে বানানো পুতুল দেবীর গর্ভে নিয়ে যাবে। হাসতার যদি একটা খায় তাহলে তারা আরেকটা ছুড়ে দিবে, আর এভাবেই তারা অনেক সময় হাতে পেয়ে যাবে। বিনায়ক আসলে এইভাবে কখনোই চিন্তা করে দেখেনি, আর বিনায়কের এই আইডিয়াটা অনেক ভালো লাগে। আইডিয়া যেহেতু পছন্দ হয়েছে, তখন আর কি করার। 2 বাবা ছেলে মিলে আবারও টুম্বারের সেই ওয়াডা বা মহলে চলে আসে, আর এবার তাদের কাছে অনেকগুলো আটা দিয়ে বানানো পুতুল আছে। আর এই কাহিনীতে টুইস্ট তখন আসে যখন দেবীর গর্ভের মধ্যে তারা অসংখ্য আটার পুতুল নিয়ে হাজির হয়, আর এখানে একটা হাসতার না, অনেকগুলো হাসতার চলে আসে। তার মানে যতগুলো আটার পুতুল ঠিক ততগুলোই হাসতার। এই 2 বাবা ছেলের প্ল্যান একেবারেই ফ্লপ হয়ে যায়, আর এখন এই কুয়ার ভেতর থেকে বেঁচে বের হওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। কেননা ওরা যখন একটা আটার পুতুল ছুড়ে দিচ্ছিল, ঠিক তখনই সবগুলো হাসতার একসাথে মিলে নিমিষে সেই আটার পুতুলটা শেষ করে ফেলছিল। বিনায়ক বুঝতে পারে এখান থেকে বের হওয়া আর কোনো উপায় নেই, সেজন্য সে তার শরীরে সবগুলো আটার পুতুল বেঁধে নেয়। সে রশি ধরে উপরের দিকে উঠতে থাকে। সবগুলো হাসতার একসাথে মিলে বিনায়কের দিকে ছুটে যায়, আর এরই মাঝে বিনায়কের ছেলে বাইরে বের হওয়ার সময় পেয়ে যায়। বাইরে ট্রাঙ্ক শেপে সেই দরজার সামনে ওই বাবা ছেলে মিলে আটার তৈরি করা একটা সার্কেল বানিয়ে রেখেছিল। যখন বিনায়কের ছেলেকে ধরার জন্য হাসতারগুলো বাইরে আসে, তখন তারা অনেকগুলো টুকরায় বিভক্ত হয়ে ছড়িয়ে যায়। বিনায়কের ছেলে কান্না করতে করতে ওয়াডা থেকে বাইরে বেরিয়ে আসে, আর এখানে সে তার বাবা বিনায়ককে দেখে, যাকে হাসতার ছুঁয়ে দিয়েছে বলে অভিশাপ লাগে। বিনায়ক অদ্ভুত রকমের একটা রূপে এবং আকৃতিতে পরিবর্তন হয়ে গেছে। আমরা তো সবাই জানি এই অভিশাপের জন্য চিরদিনের জন্য অমর হয়ে গেছে সে, কিন্তু বিনায়ক আসলে হাসতারের একটা থলে চুরি করে নিয়ে এসেছে, আর সে চিৎকার করে তার ছেলেকে এই থলেটা নিতে বলে। কিন্তু বিনায়কের ছেলে এখন এটা বুঝতে পারে যে লোভ আসলে ভালো জিনিস নয়, আর এই লোভের জন্যই সে এখন তার বাবাকে হারিয়েছে। সেজন্য সেই থলেটা নিতে চায় না, এবং শেষ পর্যন্ত সে তার বাবাকে আগুনে পুড়িয়ে মুক্তি দিয়ে দেয়। আর এই সিনের সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এখন বন্ধুরা, আমি বুঝতে পারছি যে আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জন্মেছে। তো সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, ক্লাইম্যাক্সে এতগুলো হাসতার কিভাবে চলে এলো, আর হাসতার কি শেষ পর্যন্ত মারা গেছে? আমার মতে হাসতার আসলে একজন দেবতা, তাই তার অগণিত রূপ রয়েছে। কারণ দেবতাকে যতগুলো টুকরোতে খাবার দেওয়া হবে বা প্রসাদ দেওয়া হবে, সে ততগুলো রূপ ধারণ করে সেই খাবার খেতে আসবে। যেহেতু হাসতারের অগণিত রূপ, তাই সে মারা যেতেই পারে না। কেননা আমরা দেখেছি যে সিনেমাতে মাত্র 12 থেকে 13টা হাসতার সেই সার্কেলের বাইরে এসে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল।
এখানে তো আরো অনেক হাসতার আসতে পারে, আর এখান থেকে আমরা জানতে পারি যে হাসতারেরা আসলে কখনোই মারা যেতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে হাসতার যেহেতু কোনো ফসল বা খাবারের সামগ্রী ছুঁতে পারবে না, তাহলে সে আটার বানানো পুতুলটা কিভাবে খেতে পারছিল? এটার জবাব খুবই সিম্পল। আসলে হাসতার কোনো ফসল বা খাবারের জিনিস নিজে থেকে ছুঁতে পারবে না, কিন্তু কেউ যদি তাকে অফার করে তাহলে সে খেতে পারবে। রইল প্রশ্ন যে আটা দিয়ে কেন পুতুলের শেপে বানানো হয়েছিল। তো এর উত্তর হলো যে আসলে আটার পুতুলটা কোনো না কোনো ভাবে হাসতারকে রিপ্রেজেন্ট করে, কেননা এই পুতুলটা আসলে দেখতে হাসতারের মূর্তির মতোই। আপনারা যদি টুম্বার সিনেমাটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ব্রাহ্মণ ফ্যামিলির 3টা জেনারেশনকে দেখানো হয়েছে। উইথ এভরি কামিং জেনারেশন প্রত্যেকের মাঝে লোভ এবং কামুক ভাবনা বেড়েই চলেছিল। বিনায়কের মায়ের একটা সোনার মুদ্রার জন্য লোভ ছিল, আর তার চোখ তখন খুলে যায় যখন ছেলে সদাশিব মারা যায়। বিনায়ক তার মায়ের থেকেও বেশি লোভী ছিল, এবং আমরা দেখেছি যে বিনায়কের তার বউয়ের বাইরেও আরো অনেক মহিলার সাথে সম্পর্ক ছিল। তার মানে বিনায়কের মনে লোভের পাশাপাশি কামুক ভাবনাও ছিল। বিনায়কের ছেলে বিনায়কের থেকেও আরো বেশি লোভী ও কামুক ছিল, কেননা 13-14 বছর বয়সেই তার মেয়েদের প্রতি খারাপ নজর থাকার সাথে সাথে হাসতারের সবগুলো সোনা একসাথে চুরি করার আইডিয়াটা মাথায় আসে। তার বাবাকে হারানোর পর তার চোখ খুলে যায় এবং সে লোভী হওয়ার পরিণামও বুঝতে পারে। বিনায়ক যেখানে সোনা চুরি করতে যেত সেটা আসলে পূর্তির দেবীর গর্ভ ছিল, সেজন্য সেই জায়গাটা একেবারে টকটকে লাল ছিল এবং সেখানে নার্ভের মতো কিছু স্ট্রাকচারও দেখা যাচ্ছিল। আর এই সিনেমাটার মাধ্যমে আমাদের দেখানো হয়েছে বিনায়কের দাদি সেই কুয়ায় সব থেকে দ্রুত ওঠানামা করতে পারত, সেজন্যই আগে সে হাসতারের থেকে সোনা চুরি করতে সফল হয়েছিল।